আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশন সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা এমসিকিউ, এসএকিউ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, তো চলো আজকে আমরা দেখে নিই ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে থেকে তোমরা কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো পাবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে। সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছুর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে, ঠিক আছে? তো দেখো, আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। 1 নম্বর থেকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 4 বছর, 6 বছর, 8 বছর না 10 বছর? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 6 বছর। 2 নম্বর দেখা হচ্ছে উগ্র জাতীয়তাবাদের সমর্থক ছিলেন চার্চিল, রুজভেল্ট, হিটলার না স্ট্যালিন? তো উগ্র জাতীয়তাবাদের সমর্থক ছিলেন হিটলার। 3 নম্বর দেখা প্রশ্ন, হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করেন 1934 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে? তো হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করেন 1934 খ্রিস্টাব্দে। 4 নম্বর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইটালির প্রধান ফ্যাসিস্ট নেতা ছিলেন অ্যাডলফ হিটলার, তৃতীয় ভিক্টর ইমানুয়েল, হেনরিক হিমলার না বেনিতো মুসোলিনি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইটালির প্রধান ফ্যাসিস্ট নেতা ছিলেন বেনিতো মুসোলিনি। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে জার্মানির আগ্রাসী জাতীয়তাবাদ নীতির সূচনা করেন বিসমার্ক, কাইজার প্রথম উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম, হিটলার? তো এখানে বলা হচ্ছে জার্মানির আগ্রাসী জাতীয়তাবাদ নীতির সূচনা করেন কাইজার প্রথম উইলিয়াম। 6 নম্বর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন চার্চিল, হিটলার, মুসোলিনি না রুজভেল্ট? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন কে? মুসোলিনি। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর থেকে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমায়, নাগাসাকিতে, পোখরানে, ইসলামাবাদে? তো প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় কোথায়? হিরোশিমাতে। ওকে, হিরোশিমায়, জাপানের হিরোশিমা, যেটা আমেরিকা এখানে ফেলেছিল আর কি। এরপর 8 নম্বর হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড না ফ্রান্স? তো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে কে? উত্তর লিখবে আমেরিকা। নেক্সট হচ্ছে 9 নম্বর দাগের প্রশ্ন, ফুলটন বক্তৃতা করেন চার্চিল, রুজভেল্ট, ট্রুম্যান না জর্জ সি মার্শাল? তো এখানে উত্তর হবে চার্চিল। ওকে, 10 নম্বর থেকে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয় গণতন্ত্রের মড়ক, সমাজতন্ত্রের মড়ক, ধনতন্ত্রের পতন, একনায়কতন্ত্রের পতন? এখানে দেওয়া হচ্ছে সমাজতন্ত্রের প্রসার, ঠিক আছে? তো প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয়, এখানে উত্তর হচ্ছে গণতন্ত্রের মড়ক, ঠিক আছে? এরপর 11 নম্বর থেকে মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন স্থানটি দাবি করেছিলেন? এখানে অপশান রয়েছে, দেখো, মেমেল, ফিউম, ট্যাঞ্জির না ডানজিগ? তো মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে যে স্থানটি দাবি করেছিল সেটা উত্তর হচ্ছে অপশান গয়টা হবে ট্যাঞ্জির। ওকে, 12 নম্বর থেকে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে অ্যাবিসিনিয়া, এরপর জাতিসংঘ, জাতিপুঞ্জ না ইংল্যান্ড? তো ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে জাতিসংঘ। পরের প্রশ্ন 13 নম্বর দাগে ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে 1935 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1938 খ্রিস্টাব্দে? তো ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে 1937 খ্রিস্টাব্দে। 14 নম্বর হচ্ছে নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে জাপান, জার্মানি, ইটালি না আমেরিকা? তো নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে কে? জার্মানি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, অস্ট্রিয়া না রাইনল্যান্ড? তো কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? সেটা হচ্ছে পোল্যান্ড, ঠিক আছে? জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এরপর 16 নম্বর দেখে তোষণ নীতির উদ্ভাবক ছিলেন ফ্রাঙ্কো, নেভিল, চাম্বারলেন না রিবেনট্রপ? এরপর রয়েছে মলোটভ। তো তোষণ নীতির উদ্ভাবক ছিলেন নেভিল চাম্বারলেন। 17 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ, ইঙ্গো-ফরাসি তোষণ নীতি, এরপর ভার্সাই শক্তির অবিচার, জাতিসংঘের ব্যর্থতা? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ। নেক্সট হচ্ছে 18 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিটজক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি না জার্মানি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘয়টা হবে জার্মানি। এরপর 19 নম্বরে
ওকে, দেখো এগুলো আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখলাম। এরপর কিছু অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্ন উত্তর, 1 নম্বর মানে যে প্রশ্ন উত্তর, সেইগুলো আমরা কিছু দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্ন, কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হিটলারের যুদ্ধ বলেছিলেন? এখানে উত্তর লিখবে E.L. উডওয়ার্ড, ঠিক আছে। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করে? 22 জুন 1941 খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করে। হিরোশিমায় আমেরিকা কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? তো হিরোশিমায় আমেরিকা 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এরপর আরেকবার ফেলেছিল 9 আগস্ট, ঠিক আছে 1945 খ্রিস্টাব্দেই 6 আগস্ট এবং 9 আগস্ট দুবার ফেলেছিল। এরপর 4 নম্বর হচ্ছে, মারিয়া দখলের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হচ্ছে ইনুকাই। 5 নম্বর, পার্ল হারবারের ঘটনা কবে ঘটেছিল? 1941 সালে 7ই ডিসেম্বর পার্ল হারবারের ঘটনা ঘটেছিল। 6 নম্বর হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়? 1945 সালে। এরপর হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে? 1939 খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করে। লেনিনগ্রাদের অবরোধ কতদিন ধরে চলেছিল? 872 দিন ধরে চলেছিল। জাপানের হিরোশিমা শহরে বোমা ফেলা পারমাণবিক বোমাটির নাম কি? এখানে উত্তর লিখবে লিটল বয়, যেটা 1950 সালে 6 আগস্ট ফেলা হয়েছিল, সেটার নাম হচ্ছে লিটল বয়। এরপর 10 নম্বর দেখে, কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে? তো হিটলারের নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 23 আগস্ট 1939 খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে, কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে? হিটলারের নেতৃত্বে। কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। গণতন্ত্রের সামরিক কারখানা নামে কোন দেশ পরিচিত? মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানা নামে পরিচিত, কারণ তারা ধারে মিত্রপক্ষকে সামরিক সরঞ্জাম দেয় এই জন্য। এরপর দেখো 15 নম্বর দেখে, কোন দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত? 1944 খ্রিস্টাব্দের 6 জুন দিনটিকে মুক্তি দিবস বা ডি ডে বলা হয়। কারা কবে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করে? 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে আমেরিকা প্রথম পারমাণবিক বিস্ফোরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গবেষণার উদ্দেশ্যে আমেরিকা কি প্রকল্প গ্রহণ করে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গবেষণার উদ্দেশ্যে আমেরিকা ম্যানহাটন প্রকল্প গ্রহণ করে। ওকে, এরপর হচ্ছে, মুসোলিনি কবে কিভাবে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন? ইটালির একনায়ক শাসক মুসোলিনি নেটিভনো চুক্তির দ্বারা 1925 খ্রিস্টাব্দে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করে? তো ইটালি 1935 খ্রিস্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালিকে আক্রমণকারী বলে আখ্যা দেয়। হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানির শাসক হিটলার পোল্যান্ড আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এবং কবে শেষ হয়? 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1950 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর এই যুদ্ধ শেষ হয়, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগ দেয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন মিত্রপক্ষে যোগ দেয়, ঠিক আছে, এই দুটি দেশ আমেরিকা আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট দেখো আমরা কিছু 2 নম্বর মানের প্রশ্নের উত্তর দেখে নেব। এই যে 2 নম্বর মানের প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন 4 নম্বর মানের ক্ষেত্রে কিন্তু দিতে পারে, ঠিক আছে। সুতরাং এখানে মেইনলি এই প্রশ্নগুলো 2 নম্বর মানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু 4 নম্বর মানে দিতে পারে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ উল্লেখ করো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি হচ্ছে 1 নম্বর ভার্সাই সন্ধির ত্রুটি, এটা একটি কারণ। 2 নম্বর জার্মানির উগ্র জাতীয়তাবাদ। 3 নম্বর হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি। 4 নম্বর হচ্ছে ইতালি জাপানের আগ্রাসী নীতি। 5 নম্বর হচ্ছে জার্মানির পোল্যান্ড আক্রমণ। তো এইগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কারণ। নেক্সট হচ্ছে 2 নম্বর, মাজিনো লাইন কি? তো এখানে দেখো উত্তর লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল তাকে মাজিনো লাইন বলা হয়। 3 নম্বর দেখে, জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন কোন স্থান দখল করে? তো জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রাইন ভূখণ্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া ইত্যাদি স্থান দখল করে। হিটলার কেন রাশিয়া আক্রমণ করে? তো হিটলারের রাশিয়া আক্রমণের মূল 2টি কারণ হলো, 1 নম্বর হচ্ছে রাশিয়ার সামরিক আগ্রাসনকে প্রতিহত করা এবং ভবিষ্যতে রাশিয়ার জার্মানি আক্রমণের সম্ভাবনা নির্মূল করা। 2 নম্বর হচ্ছে রাশিয়ার অন্তর্গত ইউক্রেনের গম ভাণ্ডার এবং পেট্রোলিয়াম ভাণ্ডার দখল করা। তো এই 2টি ছিল মূল কারণ হিটলারের রাশিয়া আক্রমণ করার।
এরপর হচ্ছে 5 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের উল্লেখ করো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা দুটি অন্যতম জোট হচ্ছে 1 নম্বর 1949 খ্রিস্টাব্দে গড়ে ওঠা ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। 2 নম্বর হচ্ছে 1958 খ্রিস্টাব্দে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে সিয়াটো ওকে বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা, এইগুলো গড়ে তুলেছিলেন। 6 নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের নাম লেখুন। তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি উল্লেখযোগ্য জোট ছিল ওয়ারাস চুক্তি আর হচ্ছে কমিনফর্ম এইগুলো, ঠিক আছে, রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল এইগুলো। 7 নম্বর, ঠান্ডা লড়াই কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রধান রাষ্ট্রসমূহ পরস্পর বিরোধী দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। এই দুই জোটের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধের মতো একটা উত্তেজনা বিরাজ করত। এই আদর্শগত সংঘাতকে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলা হয়। 8 নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রধান একনায়কতান্ত্রিক শাসকদের নাম উল্লেখ করো। তো প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে একনায়কতান্ত্রিক শাসকদের আধিপত্য লক্ষ্য করা যায়। এদের মধ্যে অন্যতম ছিলেন জার্মানির শাসক হিটলার, ইটালির শাসক মুসোলিনি এবং স্পেনের শাসক জেনারেল ফ্রাঙ্কো। এরপর ইটালির সঙ্গে ইউগোস্লাভিয়ার বিরোধের কারণটি উল্লেখ করো। তো ইটালির সঙ্গে ইউগোস্লাভিয়ার বিরোধের প্রধান কারণগুলি হল ইউগোস্লাভিয়ার ফিউম বন্দর ইটালি অন্যায়ভাবে দখল করে। 2 নম্বর হচ্ছে আলবেসিয়ায় ইটালির আধিপত্য বৃদ্ধি পেলে তা ইউগোস্লাভিয়ার নিরাপত্তাহীনতার কারণে পরিণত হয়। তো এগুলো হচ্ছে কারণ। এরপর 3 নম্বর কারণ হচ্ছে ইউগোস্লাভিয়ার সঙ্গে বুলগেরিয়ার চুক্তিতে ইটালি বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে। 4 নম্বর, ইউগোস্লাভিয়ার রাজার মৃত্যুর কারণ হিসাবে ইটালির হস্তক্ষেপ এটা সন্দেহ করা হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইটালির সঙ্গে ইউগোস্লাভিয়ার যে বিরোধ, সেই বিরোধের কারণগুলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব কোন দুটি জোটে বিভক্ত হয়ে পড়ে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব দুটি জোটে বিভক্ত হয়ে পড়ে। একটা হচ্ছে মিত্রপক্ষ এবং অপর হচ্ছে মিত্রশক্তি আর হচ্ছে অক্ষ শক্তি, ঠিক আছে। দেখো, অক্ষ শক্তির প্রধান রাষ্ট্রগুলি ছিল ইটালি, জার্মান এবং জাপান, আর অপরদিকে মিত্র শক্তির প্রধান দেশগুলি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এইগুলো। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? 1939 সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র বিক্রি করার নীতি গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলা হয়, যার মাধ্যমে তারা নিজেদের সরাসরি যুদ্ধে জড়িত না হয়েও মিত্র শক্তিকে সহায়তা করেছিল। লেন্ড লিজ আইন কি? এখানে উত্তর লিখবে 1941 সালের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট লেন্ড লিজ আইন নামে একটি আইন পাস করেন। এই আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিবর্গকে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র সরবরাহ করতে শুরু করে। এটি মিত্র শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে দাঁড়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় সাহায্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল। ওকে। 13 নম্বর হচ্ছে রাশিয়া কেন জার্মানির সঙ্গে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরে আগ্রহী হয় 1939 খ্রিস্টাব্দে? তো দেখো, রাশিয়ার তরফে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের অন্যতম কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে ইউরোপের অন্যতম দুটি শক্তিশালী রাষ্ট্র ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে রাশিয়ার মিত্রতা স্থাপনের ব্যর্থতা অপর একটি শক্তিশালী দেশ জার্মানির কাছাকাছি নিয়ে আসে, ঠিক আছে। 2 নম্বর, রাশিয়া জার্মানির সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে চুক্তি করতে আগ্রহী হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? তো প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির শক্তি হ্রাস করা হয়। এর পরবর্তী সময়ে 1933 খ্রিস্টাব্দে জেনিভার নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানি অন্য সকল রাষ্ট্রের ন্যায় সামরিক শক্তি রাখার দাবি জানায়, কিন্তু এই দাবি মান্যতা না পেলে জার্মানি জেনিভা সম্মেলন এবং জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। 15 নম্বর, মুসোলিনি ও হিটলারের ঘনিষ্ঠতা বৃদ্ধি ও জোট গঠনের কয়েকটি কারণ উল্লেখ করুন। তো দেখো, ইটালির শাসক মুসোলিনি এবং জার্মানির শাসক হিটলারের মধ্যে জোট গঠনের মূল দুটি কারণ হচ্ছে, 1 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধির মাধ্যমে ইটালি এবং জার্মানি দুটি দেশের সামরিক শক্তি হ্রাস করা হয়। ফলে দুটি দেশেই এর ফল ভোগ করে, ঠিক আছে, অর্থাৎ দুটি দেশই একই সাজা পেয়েছিল আর কি। এরপর 2 নম্বর হচ্ছে ফ্রান্স ছিল জার্মানি এবং
ইটালি দুই দেশেরই শত্রু, আবার ইটালি ও জার্মানি দুটি দেশই ছিল উগ্র সাম্রাজ্যবাদের সমর্থক। তো এই কারণে কিন্তু ইটালি আর মুসোলিনি আর ইটালি এদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়েছিল, ঠিক আছে, ঘনিষ্ঠতা হয়েছিল এবং তারা জোট বেঁধেছিল। এরপর 16 নম্বর হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? তো উত্তর লিখবে 1936 খ্রিস্টাব্দে জার্মানি ও জাপান অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলে। পরবর্তীকালে ইটালি 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর এই জোটে যোগ দেয়। ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে উঠেছিল তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। কবে ও কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়? তো দেখো 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের এবং জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, আনস্লুস কি? তো হিটলারের বিদেশ নীতির অন্যতম নীতি ছিল আনস্লুস নীতি। ইউরোপের বিভিন্ন স্থানে বসবাসকারী জার্মানদের জাতীয়তাবাদের স্বার্থে একত্রিত করার জন্য হিটলারের গৃহীত নীতি হচ্ছে আনস্লুস নীতি নামে পরিচিত। 1938 সালে হিটলার জার্মান জাতির ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করার জন্য আনস্লুস নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে কবে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? তো হিটলারের জার্মানি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে 3 সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্সের জোট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? তো 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। 21 নম্বরে ডি ডে কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1944 খ্রিস্টাব্দের 6 জুন মিত্রশক্তির এক বিশাল সেনাবাহিনী ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে আসে। এই দিনটি ডি ডে অর ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস নামে পরিচিত। মার্শাল পরিকল্পনা কি? তো এখানে উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পশ্চিম ইউরোপে রাশিয়ার প্রভাব প্রতিরোধ এবং আমেরিকার অনুগত রাষ্ট্র জোট গঠন যার লক্ষ্য ছিল আমেরিকার বাণিজ্যের প্রসার ঘটানো। এই উদ্দেশ্য নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম অর ইআরপি এটা ঘোষণা করেন। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। 23 নম্বর হচ্ছে ন্যাটো কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী রাশিয়ার বিস্তার ঠেকাতে আমেরিকার নেতৃত্বে তার মিত্র রাষ্ট্রগুলির মধ্যে 1949 সালের এপ্রিল মাসে গঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। এই জোটের প্রধান উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপকে সোভিয়েত প্রভাব থেকে রক্ষা করা। সদস্য দেশগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা প্রভৃতি, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও অনেক দেশ রয়েছে ইউরোপের আর কি। এরপর 24 নম্বর দেখে প্রশ্ন, সিয়াটো কবে কাদের মধ্যে এবং কি উদ্দেশ্যে গঠিত হয়? তো 1954 সালে আমেরিকার নেতৃত্বে ম্যানিলায় সাউথ ইস্ট এশিয়া ট্রেটি অর্গানাইজেশন বা সিয়াটো এটা গঠিত হয়। কমিউনিস্ট চীনকে প্রতিহত করা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কমিউনিস্ট বিস্তার রোধের লক্ষ্যে মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন সহ মোট 8টি দেশ এই জোটে অংশগ্রহণ করে। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে আমেরিকার নিয়ন্ত্রণে রাখা ছিল সিয়াটো এর প্রধান উদ্দেশ্য বা মূল লক্ষ্য, ঠিক আছে। 25 নম্বর দেখো প্রশ্ন, সেন্টো কি? তো এখানে দেখো উত্তর লিখবে মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব ঠেকানোর জন্য 1955 সালে মার্কিন যুক্তরাজ্য, ইরাক, ইরান, তুরস্ক এবং পাকিস্তানের সমন্বয়ে মধ্যপ্রাচ্য চুক্তি সংস্থা বা সেন্টো গঠিত হয়। ইরাকের বাগদাদে এটির সদর দপ্তর ছিল। ওয়ারস চুক্তিভুক্ত দেশগুলির নাম লেখুন। তো ন্যাটোর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে 1955 সালে রাশিয়া পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলিকে নিয়ে একটি সামরিক জোট গঠন করে যার নাম ওয়ারস চুক্তি। এই জোটের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া ও চেকোস্লোভিয়া। ওকে, এরপর দেখো কমেকন কি? এখানে আনসার লিখবে মার্শাল পরিকল্পনার প্রতিক্রিয়া হিসাবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে 1949 সালের জানুয়ারিতে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা কমেনকন এটা গঠন করে। এই সংস্থা পূর্ব ইউরোপের দেশগুলির
অর্থনৈতিক সহযোগিতা ও পুনর্গঠনের জন্য তৈরি হয়েছিল। এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ছিল সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, অ্যালবেনিয়া এবং পূর্ব জার্মানি। এরপর দেখো কমিনফর্ম কি, তো এখানে উত্তর লিখবে ইউরোপে আমেরিকার নেতৃত্বে কমিউনিস্ট বিরোধী প্রচেষ্টার জবাবে সোভিয়েত রাশিয়া তার অনুগামী কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে নিয়ে 1947 সালের সেপ্টেম্বরে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা কমিনফর্ম এটা গঠন করে। পূর্ব ইউরোপের সাম্যবাদী ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এবং মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রচার চালানোই ছিল এর প্রধান উদ্দেশ্য। এর সদর দপ্তর ছিল বেলগ্রেডে। নেক্সট হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায়, এখানে উত্তর লিখবে স্বাধীনতা লাভের পর ভারত, আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বাধীন কোনো জোট শক্তিতে যোগ না দিয়ে উভয় শক্তির সঙ্গে বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে তার স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতির কথা ঘোষণা করে। এই নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই নীতির প্রধান প্রবক্তা এবং রূপকার ছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপে তথা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র আমেরিকা অথবা রাশিয়ার নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়। এই দেশগুলির বাইরে বহু দেশ জোট নিরপেক্ষ রাজনীতিতে অবস্থান গ্রহণ করে, অর্থাৎ তারা কোনো জোটেই অংশগ্রহণ করেনি আর কি। এই দেশগুলি সাধারণভাবে তৃতীয় বিশ্ব নামে পরিচিত, ঠিক আছে, যেমন ভারতবর্ষ ছিল। নেক্সট হচ্ছে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? তো যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার পরিবর্তে জাতিবিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাদের উগ্র জাতীয়তাবাদ বলে। নেক্সট হচ্ছে 32 নম্বরে আন্তর্জাতিকতাবাদ কি? তো আন্তর্জাতিকতাবাদ হলো এমন একটি আদর্শ যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি নিজেদের সংকীর্ণ স্বার্থ ও গণ্ডি অতিক্রম করে বৃহত্তর বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে। এটি বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি চেতনা। 33 নম্বরে হিরোশিমা ও নাগাসাকি দিবস কবে? দেখো, হিরোশিমা দিবস হচ্ছে 6 আগস্ট এবং নাগাসাকি দিবস হচ্ছে 9 আগস্ট। অর্থাৎ 6 আগস্টে হিরোশিমাতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল আমেরিকার দ্বারা এবং 9 আগস্টে নাগাসাকিতে কিন্তু পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল আমেরিকার দ্বারা। এই শহরগুলো হচ্ছে জাপানের। নেক্সট পরের প্রশ্ন দেখো, স্টালিনগ্রাদের যুদ্ধ কেন বিখ্যাত? তবে হিটলার অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করে এবং লেনিনগ্রাদ অবরোধ করলেও রাশিয়ার লাল ফৌজের পোড়ামাটির নীতির কারণে হিটলার তথা জার্মান বাহিনী পিছু হটতে বাধ্য হয়। প্রচণ্ড শীত এবং লাল ফৌজের গেরিলা আক্রমণের কারণে 1942 সালে লেনিনগ্রাদ মুক্ত হয় এবং স্টালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রুশ সেনাবাহিনী অসীম সাহসিকতার পরিচয় দেয়। 1943 সালের জানুয়ারিতে হিটলার ও তার জার্মান সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। স্টালিনগ্রাদের যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মোড়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 35 নম্বরে পার্ল হারবার ঘটনা কি? জার্মান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল? তো জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছিল। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের এই আগ্রাসী নীতির বিরোধিতা করেছিল। দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করে যা জাপানের জন্য আর্থিক ও কৌশলগতভাবে ক্ষতিকর ছিল। এই কারণে প্রতিশোধ হিসাবে জাপান পার্ল হারবার আক্রমণ করে, ঠিক আছে। তো নেক্সট দেখো, আমরা কয়েকটা 8 নম্বর মানের প্রশ্নের উত্তর দেখে নেব। এই প্রশ্নগুলি কিন্তু 4 নম্বর মানের ক্ষেত্রেও দিতে পারে, সুতরাং চলো আমরা এই প্রশ্নগুলো দেখে নিই, প্রশ্ন এবং উত্তরগুলো। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আমরা এইভাবে পয়েন্ট করলাম, তারপর ভূমিকা দিয়ে লিখছি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 21 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ ছিল। এর মধ্যে প্রথম হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির উপর মিত্র শক্তি ভার্সাই সন্ধি বলপূর্বক চাপিয়ে দিয়েছিল। এমতন অমর্যাদাকর চুক্তির শর্তগুলি জার্মানদের প্রতিশোধ স্পৃহায় জাগরণ ঘটিয়ে যুদ্ধমুখী করে তুলেছিল। 2 নম্বর হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ এবং হিটলারের আগ্রাসী নীতির সমন্বয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল। 3 নম্বর কারণ ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি। ইংল্যান্ড ও ফ্রান্স
ভ্রান্ত তোষণ নীতির ফলে হিটলার ও মুসোলিনির নেতৃত্বে যথাক্রমে ইটালি ও জার্মানি নিজ শক্তির বিকাশ ঘটিয়েছিল এবং ইটালি ও জার্মানিকে আরও সাম্রাজ্যবাদী করেছিল। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইটালি জাপানের আগ্রাসী নীতি। ইটালি ও জাপানের আগ্রাসী পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী ছিল। 5 নম্বর হচ্ছে আদর্শগত মতভেদ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে আদর্শগত মতভেদ পরিলক্ষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র, জার্মানি, জাপান, ইটালি প্রভৃতি স্বৈরতন্ত্রী দেশ, আবার সোভিয়েত রাশিয়াও ছিল সাম্যবাদী দেশ। এর মতো আদর্শগত মতভেদ আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি করেছিল। 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কারণ। রোম, বার্লিন, টোকিও অক্ষর শক্তি গঠনের পর হিটলার পোলিশ করিডোর দখলে চেষ্টা করেন। এর ফলে ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতির অসারতা বুঝতে পেরে হিটলারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হিটলার এই বাধা নস্যাৎ করে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। এই কারণে ইংল্যান্ড ও ফ্রান্স 3 সেপ্টেম্বর পোল্যান্ডের পক্ষ অবলম্বন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। তো এগুলো গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এরপর 2 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি আলোচনা করো। তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হচ্ছে বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে। যেমন হচ্ছে 1 নম্বর ধ্বংসলীলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিশ্বব্যাপী ভয়ঙ্কর ধ্বংসযোগ্য ঘটনা। আমেরিকার নিক্ষিপ্ত পরমাণু বোমায় জাপানের 2টি শহর হিরোশিমা ও নাগাসাকি সম্পূর্ণ ধ্বংস হয়। মানুষের ইতিহাসে এত বড় ধ্বংসলীলা আর সংঘটিত হয়নি। 2 নম্বর হচ্ছে আমেরিকা ও রাশিয়ার আধিপত্য বিস্তার। এই যুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়া পৃথিবীর মধ্যে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের অধিকারী হয়। ব্রিটেন, ফ্রান্স, ইটালি প্রভৃতি ইউরোপীয় দেশের স্থান হয় দ্বিতীয় সারিতে। 3 নম্বর পয়েন্ট, ঠান্ডা যুদ্ধের সূত্রপাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রধান রাষ্ট্রসমূহ পরস্পর বিরোধী 2টি শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। এই 2 জোটের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধের মতো উত্তেজনা বিরাজ করত। এই আদর্শগত সংঘাতকে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলা হয়। এরপরের পয়েন্ট হচ্ছে জাতীয়তাবাদের উদ্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরাধীন দেশগুলিতে শুরু হয়ে যায় স্বাধীনতার লড়াই। সাম্রাজ্যবাদী দেশগুলি বুঝতে পারে যে সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটতে আর দেরি নেই। দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনের কাছে নথি স্বীকার করে তারা নিজ নিজ উপনিবেশগুলিকে স্বাধীনতা দানে তৎপর হয়। ফলে অনেক দেশ স্বাধীনতা লাভ করে। 5 নম্বর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়। আজ পর্যন্ত এই বিশ্ব সংস্থা পৃথিবীর শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে ও মানুষের সার্বিক উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট, যুদ্ধাপরাধের বিচার। বিজয়ী মিত্রপক্ষ পরাজিত অক্ষ শক্তির যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তি দানের উদ্যোগ নেয়। 21 জন নাৎসি আধিকারিককে শান্তি বিরোধী মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়। তাদের 14 জনকে ফাঁসি দেওয়া হয় এবং বাকিদের কারাদণ্ড দেওয়া হয়। তো এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। নেক্সট হচ্ছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ আলোচনা করুন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ বা যোগদানের কারণ। তো প্রথমে আমরা লিখছি ভূমিকা। 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করলে তার পরের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রুজভেল্টের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মিত্রপক্ষের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিল। পরবর্তী পরিস্থিতিতে রুজভেল্ট ইউরোপ থেকে বিচ্ছিন্ন হওয়ার নীতি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি। ব্রিটেনের উপর জার্মানির বিমান আক্রমণের বহর দেখে মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়ে। তাছাড়া তারা বুঝতে পারে ইংল্যান্ড ও ফ্রান্সে গণতন্ত্রের পতন হলে তারাও নিরাপদে থাকতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারি ও লেন্ড লিজ আইন পাস করে যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আটলান্টিক সনদের ভূমিকা। আটলান্টিক সনদে স্বাক্ষরকারী আমেরিকা যুক্তরাষ্ট্র সনদের শর্তাবলীকে বাস্তবায়িত করার জন্য যুদ্ধে যোগ দেয়। 4 নম্বর দূরপ্রাচ্যের ঘটনাবলী। জাপান এই সময় চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তার আধিপত্য বিস্তারের উদ্যোগী হয়। ইন্দোচীন থেকে আমেরিকা জাপান সেনা প্রত্যাহারের জন্য
দাবি জানাতে থাকে। এই সমস্ত ঘটনাবলী আমেরিকার বিচ্ছিন্নতার অবসান ঘটায়। ওকে, এরপর 5 নম্বর হচ্ছে অক্ষ চুক্তি স্থাপন। 1937 খ্রিস্টাব্দে জাপান, জার্মানি ও ইটালির মধ্যে অক্ষ চুক্তি স্বাক্ষরিত হলে পরিস্থিতি বদলে যায়। আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক পরিবর্তিত হতে থাকে, ফলে আমেরিকা বাধ্য হয়ে তার বিদেশ নীতির পরিবর্তন ঘটায়। 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোচীন থেকে জাপান সেনা প্রত্যাহারের দাবি জানায়। উভয় পক্ষ এই সময় এই বিষয় নিয়ে ওয়াশিংটনে আলোচনায় বসে। আলোচনা চলাকালীন জাপান আমেরিকার পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে, ফলে আমেরিকা তার নিরপেক্ষতা নীতি থেকে সরে এসে বিশ্বযুদ্ধে যোগদান করে। তো এই সমস্ত কারণগুলির জন্য আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। ঠিক আছে, তো দেখো এরপর আমরা উপসংহারে লিখছি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যোগদান করায় যুদ্ধের গতি প্রকৃতি বদলে যায়, মিত্রপক্ষের ক্ষমতা ও জয়ের পথ মসৃণ হয়। ঠিক আছে, তো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ে ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, এই অধ্যায়ের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে তোমরা কিন্তু পারলে পাঠ্য বইটাও একবার কিন্তু ভালোভাবে রিডিং পড়বে, কয়েকবার রিডিং পড়বে, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু লিখতে পারবে পরীক্ষাতে। ওকে, আর যদি এই প্রশ্নগুলোর PDF পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো তোমরা নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তার সঙ্গে ভিডিওগুলো দেওয়া থাকবে, সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, ওকে, মার্কস ডিভিশন, এইসব কিছু ভিডিও আর PDF কিন্তু দেওয়া থাকবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।